নমস্কার, আমি ইন্দু। চলে এলাম পার্ট 2 ভিডিও নিয়ে। সকলকে জানাই মেরি ক্রিসমাস আর বড়দিনের অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, সবাই খুব মজা করো, খুব আনন্দে থেকো। পার্ট 1 ভিডিওটা যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। সেখানেই কিন্তু আমি অর্ধেকটা মেকিং প্রসেস দেখিয়েছি। সেন্টার ঘরটা বানানোর জন্য আমি কিন্তু এখানে মোল্ডেড ক্লে ইউজ করেছি। হোমমেড ক্লে দিয়েও করা যেত, কিন্তু হোমমেড ক্লে শুকোতে একটু টাইম বেশি নেয়, আর মোল্ডেড ক্লে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। সেই জন্য আমি মোল্ডেড ক্লেটাই ব্যবহার করেছি। দেখো, ক্লেটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ক্লেটাকে পাতলা করে এভাবে বেলে নিতে হবে। যেহেতু আমি একটা ঘর বানাচ্ছি, সেই জন্য মোটা একটা কাগজের উপর এভাবে ঘরের আকৃতি কিন্তু আমি আগে থেকে তারপর সেটার ছাপ তুলে নিয়ে তারপরেই কিন্তু আমি ক্লেটাকে কাটছি। তাহলে কিন্তু সমান একটা আকৃতি পাওয়া যায়। দেখো, এবার বাড়তি ক্লেটা সরিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা ঘরের আকৃতি তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমি এরকমের দুটো করব, আর চৌকো ধরনের মানে যেটা ঘরের সাইডের দেয়ালটা হবে সেটা দুটো, আর ছাদের জন্য যেটা আমি করেছি সেটাও কিন্তু দুটো। টোটাল 6টা শেপ কিন্তু আমি কেটে নিই। একইভাবে দরজার একটা শেপ করে নিয়ে শুধু আউটলাইনটা করে নিলাম। এটা কিন্তু কাটবো না, শুধু আউটলাইনটা করে নিলাম, যাতে ওই গোল যে আর কি যেটাকে জানলার মতো আমি একটা দেখাতে চাইছি, কাচের মতো, সেই গোল অংশটা আমি কেটে নেব। এটা কিন্তু জানালা না, এটা দরজার উপরের অংশ। আমি যেহেতু ভেতরে একটা লাইট ফিট করব, যাতে লাইটটা ভালো করে বোঝা যায়, এই জন্য একটু খালি অংশ দিয়েছি। যেহেতু ঠান্ডার দেশে কাঠের ঘরই বেশি দেখা যায়, সেই জন্য কাঠের ঘর বোঝানোর জন্য আমি এরকম লম্বা লম্বা করে একটা স্কেলের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা দেয়ালে কিন্তু আমি দাগ কেটে নিয়েছি। এই যে দেখো, সবকটা পিস কিন্তু আমার একেবারে তৈরি। আর জানলার একটা শেপ করে নিয়েছি, ওটা আমি অফলাইনে কেটে নিয়েছিলাম। একইভাবে কেটেছি, যেরকমভাবে দরজার ওই গোলটা করেছি ওরকম চৌকো একটা কার্ডবোর্ডের সাহায্যে প্রথমে ছাপ তুলে নিয়ে তারপরে কিন্তু আমি কেটেছি। তারপরে ভালো করে একটা সিরিজ কাগজের সাহায্যে সাইডগুলোকে ঘষে প্লেন করে নিয়েছি। একটু মোটা একটা প্লাস্টিকের শিট নিয়ে নিয়েছি জানলা আর দরজাগুলোই লাগানোর জন্য। এভাবে চৌকো চৌকো করে কেটে আমি আঠার সাহায্যে এগুলো লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এগুলো কিন্তু পেছন দিকেই লাগাতে হবে, মানে উল্টো সাইডে। সামনের দিকে লাগালে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। পেছন দিকে লাগালে ফিনিশিংটা খুব সুন্দর আসবে, পুরো মনে হবে অরিজিনাল কাজ বোঝানোর জন্য এই টেকনিকটাই কিন্তু আমার বেস্ট মনে হয়। সেই জন্য আমি এই টেকনিকটাই করি। অরিজিনাল গাছ লাগালেও হয় যে ছোট ছোট আয়নার গাছগুলো, কিন্তু সেটা লাগালে একটু ব্যাপারটা রিস্কি হয়ে যাবে, সেই জন্য আমি সেই রিস্ক নিইনি। এবার দেখো, আমি টুথপিকের তুলোগুলোকে সরিয়ে দিয়ে সেই কাঠিগুলো জানলার ব্যবহার করছি। এমনি কিন্তু এগুলো লেগে যাচ্ছে, একটু সাইজ করে কেটে নিয়ে আঠার সাহায্য পড়ছে না, এমনি ভালো করে একটু গেঁথে নিলে, মানে চেপে চেপে একটু গেঁথে নিলে ভালো করে আটকে যাবে। দেখো কি সুন্দর আটকে গেছে। একইভাবে আমি জানলাটাও করে নিয়েছি, আর পেছনে একই শিট আমি ব্যবহার করেছি। দেখো, জানলার যে মিডিলের কাঠিটা হয় সেই কাঠিটা কিন্তু আমি পরে লাগাচ্ছি, আগে কিন্তু কাঠিটা লাগানো যাবে না কোনোভাবেই। সেই জন্য কাগজটা লাগিয়ে নেওয়ার পর কাঠিগুলো অ্যাড করছি, তাহলে ফিনিশিংটা ভালো আসে। আমি কিন্তু অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, তোমরা চাইলে ফেব্রিক অন্য কালারও ইউজ করতে পারো। জানো তো, ছোটোবেলায়, শুধু ছোটোবেলায় বলবো না, এখন এই বড়োবেলাতেও এই ছোট ছোট ঘর, তারপরে স্বপ্নের দেশ, পরীর দেশ, হ্যাঁ, ফেয়ারি টেল, এগুলো আমার এত ভালো লাগে সে বলার মতো না। সেই জন্য মানে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে নিজের জন্য একটা এরকম কিছু বানাবো, যাতে আমি সবসময় সেই ফেয়ারি টেলের একটা রেশ নিজের ঘরের মধ্যেই পাই। এবার দেখো, এক টুকরো ক্লে নিয়ে সেটার উপরে এবং নিচে 2 জায়গাতেই আঠা দিয়ে ভালো করে দেয়ালগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু সবকটা দেয়াল আমি লাগিয়ে নিয়েছি। দেখো, দেয়ালগুলো লাগিয়ে নেওয়ার পর আস্তে আস্তে আমার অর্ধেক ঘর কিন্তু কমপ্লিট। এবারে উপরের ছাদটা লাগিয়ে নিলেই ঘরটা পুরো কমপ্লিট হয়ে যায়। জয়েন্টগুলো ঢাকা দেওয়ার জন্য ক্লেকেই লম্বা লম্বা করে কেটে আমি লাগিয়ে নিয়েছি। একটা সুন্দর জিনিস তৈরি হতে কিন্তু কত রকমের বাধা বিপত্তি আসে, তাই না? এই যে এই ঘরটা যেরকম আমি বানাচ্ছি, সেটাও কিন্তু লাগাতে কত জয়েন্টের প্রয়োজন হয়েছে। এই জয়েন্ট ছাড়া কিন্তু ঘরটা আমি কোনোভাবেই লাগিয়ে তুলতে পারতাম না, দাঁড় করিয়ে তুলতে পারতাম না। সেই রকমই কিন্তু এখন আমাদের স্ট্রাগল স্টেজটা চলছে।
একটা সুন্দর জিনিসের পেছনে যেরকম জয়েন্ট থাকে, যেরকম ভাঙাচোরা একটা অংশ থাকে, যেরকম দাগ থাকে, সেরকম কিন্তু একটা প্রতিষ্ঠিত মানুষের পেছনেও সে একই রকমভাবে জিনিস থাকে। আমরা সেই প্রতিষ্ঠিত মানুষটিকে দেখি, কিন্তু তার পেছনে তার যে স্ট্রাগল, তার যে লড়াই, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। সেটা সে নিজে ছাড়া কেউ কিন্তু বুঝবে না। সেরকমই আমাদের জীবনের সাথেও কিন্তু একই জিনিস ঘটে। আমি একটা কথাই বলবো, স্ট্রাগল করে যাও। স্ট্রাগল যত তুমি বেশি করবে তত কিন্তু তোমার জীবন আরও বেশি সুন্দর হবে। স্ট্রাগল কোনোদিনও মানুষকে ঠকায় না। তুমি সঠিক পথে স্ট্রাগল করলে তোমার জীবন এমনিই সুন্দর হবে। মাঝপথে কোনো কাজ ছেড়ে আসতে নেই, কোনো কাজ ফেলে আসতে। সেই সময়টা তোমার জন্য মূল্যবান সময় হতেও তো পারে, তাই না? একটা গল্প মনে পড়ে গেল। কিছুদিন আগেই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমার কাছে একটা ভিডিও আসে। সেখানে কোন একটা সায়েন্টিস্ট, আমার নামটা ঠিক মনে নেই, সে আর কি রিসার্চ করছিল একটা তিমি মাছের উপরে। সে একটা ছোট্ট তিমি মাছকে একটা অ্যাকোরিয়ামের মধ্যে আটকে রেখেছিল, আর কিছু ছোট ছোট মাছ সেই জলে ছেড়ে দিয়েছিল। তিমি মাছটা তো ভারী খুশি, সে টপাটপ সব মাছগুলোকে খেয়ে ফেললো। এভাবেই কিন্তু 2-3 দিন চললো। তারপরের দিন মাছগুলোকে তো ঠিকই ছাড়লো, কিন্তু মাঝখানে একটা বড় কাঁচ রেখে দিল। তিমি মাছটা অনেক কষ্ট করলো, অনেক পরিশ্রম করলো, কিন্তু কাঁচটা কিছুতেই ভেঙে সে আর মাছগুলোর কাছে কিছুতেই পৌঁছতে পারলো না। এভাবেই কিন্তু মাছটি খানিকক্ষণ পর পর কাঁচটাকে ভাঙার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপরে কিছুক্ষণ বাদে সায়েন্টিস্টরা সেই কাঁচটাকে, মাঝখানের যে কাঁচটা, সেটা সরিয়ে দিল। এবারে মাছটা কিন্তু আর কাঁচটা ভাঙার চেষ্টাই করলো না, কারণ সে হাঁপিয়ে গেছে ওই কাঁচটাকে ভাঙার চেষ্টা করতে করতে। তাই সেই মূল্যবান সময়টা সে কিন্তু নষ্ট করলো। সে কিন্তু ওভাবেই দিনের পর দিন পড়ে রইল, সে আর মাছগুলোকে ধরতে যায়নি। এর থেকে কি বোঝা গেল যে আমাদের জীবনেও এরকম সঠিক সময় আসে, কিন্তু এই সঠিক সময়টা আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। সেজন্য নিজে যেই কাজটাই করছো না কেন, সেই কাজের প্রতি কখনো বিরক্ত হবে না, কখনো হাল ছাড়বে না। যাই হোক, অনেক জ্ঞানের ভারী ভারী কথা বলে ফেললাম। আসলে কি জানো তো, আমি নিজেও কিন্তু খুব একটা পজিটিভ মানুষ না, আমি কিন্তু অনেক নেগেটিভ মানুষ। একটু কিছু হলেই আমি খুব সহজে ভেঙে পড়ি, মানে খুব নরম। আমি অতটা শক্ত মানুষ একেবারেই তৈরি হতে পারি। এই যে আজকে 1 বছর হতে চললো আমি ইউটিউবে ভিডিও ছেড়ে যাচ্ছি, আমার কিন্তু সেই পরিমাণ কোনো সাবস্ক্রাইবারও নেই, সেরকম ভিউজও আসে না। আমি ডিমোটিভেট হয়ে মাঝে মাঝে ভাবি যে আমি আর ইউটিউব করবো না, আমি ছেড়ে দেবো। কিন্তু বিশ্বাস করো, আমার জীবনে এমন একজন মানুষ আছে, সে সব সময় আমাকে মনে বল দিয়ে যায় যে তুই করে যা, একদিন ঠিক হবে। আজকে সে আমার মনে জোর দেয় বলেই কিন্তু আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। জানি না কবে হবে, কিভাবে হবে, কিন্তু তাও আমি হাল ছাড়ছি না, আমি ভিডিও বানিয়েই যাচ্ছি তোমাদের জন্য। আর তোমাদের কাছে শুধু এইটুকুই চাইছি, আমাকে শুধু একটু সাপোর্ট করো, ব্যাস। এই তো, আজকে আমার কাছের মানুষগুলো যতই আমার মনে জোর দিক না কেন, যতই আমার মনে বল দিক না কেন, আজকে তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কোনোদিনই কিন্তু কিছু হয়ে উঠবে না। তাই শুধু আমাকে না, ছোট ছোট যতই চ্যানেল আছে সবাইকে একটু সাপোর্ট করো। নতুন চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাও, দেখবে খুব ভালো জিনিস তোমরা দেখতে পাবে, খুব ভালো কাজ তারা অবশ্যই করে, কিন্তু সেই পর্যায়ে তারা সেরকম কোনো সাপোর্ট পায় না। সেই জন্য একদিন মনের বল হারিয়ে কাজটাই ছেড়ে দেয়। এইভাবে কত ছোট্ট ছোট্ট ইউজাররা যারা ভালো কাজ করতো, তারা এখন আর ভিডিও বানায় না, ভিডিও ছাড়ে না, কারণ তাদের ভিডিও দেখার মানুষই তো নেই, তাই না? সেরকম কিন্তু আমার ক্ষেত্রেও অনেকবার হয়েছে, এখনও হয়, কিন্তু তাও আমি ছেড়ে যাই। আমি কিন্তু মনের বল হারাই না। এভাবে তোমাদেরও বলবো, যারা ছোট ছোট ইউটিউবার ইউজাররা আছো আমার মতো, তারা কাজ করে যাও, দেখবে ফল একদিন ঠিক না ঠিক পাবে। অনেক বকবক করে ফেললাম, দেখো বকবক করতে করতে আমার ঘর কিন্তু একেবারে তৈরি। এখন আমি রং করছি। কিছু কিছু প্রসেস আমি গল্পর চক্করে একেবারেই বলতে ভুলে গেছি। যাই হোক, তোমরা তো দেখলেই, তোমরা বুঝতেই পারলে আমি কিভাবে বানিয়েছি, রিদগুলো কিভাবে বানালাম, হ্যাঁ, জানলার নিচের রিদগুলো কিভাবে বানালাম, এগুলো নিশ্চয়ই আর এক্সপ্লেন করে বলে দিতে হবে না, কি বলো? এবার রিদগুলোকে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর একটা কথা না বললেই নয়, এই ঘরটা বানাতে কিন্তু আমার অনেক ক্লে নষ্ট হয়েছে। নষ্ট ঠিক বলবো না, অনেক ক্লে ব্যবহার হয়েছে। মোটামুটি 6 প্যাকেট তো হয়েছেই, তার বেশি ছাড়া কম তো হবেই না। যাই হোক, হয়েছে, এগুলো তো কিনেইছি কিছু না কিছু বানানোর জন্য, তাই না? যাই হোক, দেখো আমার কিন্তু ঘরের রং করা একেবারে কমপ্লিট। আমি জাস্ট ফিনিশিংটা আনার জন্য জাস্ট ফাইনাল একটা টাচ দিচ্ছি। এই যে রং করার পর ঘরটা এরকম দেখতে লাগছিল। ঘরটা কিরকম কি করতে পেরেছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবারে ছাদটা পুরো তুলো দিয়ে ঢেকে দেবো। এই যে আমার ঘর কিন্তু একেবারে কমপ্লিট, একেবারে তৈরি। ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এবার একটা থার্মোকল নিয়ে নিয়েছি, ওটা বেশ হিসেবে লাগিয়েছি আর কি। এবারে একটা ছোট্ট লাইট দিয়ে
লাইটটাকে ভালো করে সেট করে দেবো। ছোট্ট একটা ঘরও কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম, সেটাকেও আমি লাগিয়ে নিয়েছি। আর যে ক্রিসমাস ট্রিগুলো যে বানিয়েছিলাম সেই ক্রিসমাস ট্রির মধ্যে টুনি লাইটগুলো এইভাবে জড়িয়ে দিয়েছি। গ্লু গানের সাহায্যে ভালো করে লাইটগুলোকে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে লাইটগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক না হয়ে যায়। আসল কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, ব্যাস। এবারে ঘরটা বসিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে যে ডেকোরেশনের জিনিসগুলো বানিয়েছি ওগুলো একে একে আমি লাগিয়ে নেব। এই ডেকোরেশনের জিনিসগুলো কিন্তু আমি প্রথম পার্টে দেখিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই প্রথম পার্টটা দেখে এসো। সব কিছু ডিটেলসে আমি প্রথম পার্টে দেখিয়েছি। দেখো, স্নো এফেক্ট দেখানোর জন্য পুরো নিচটাও কিন্তু আমি একদম তুলো দিয়ে ঢেকে দিয়েছি। এবার এই ছোট ছোট কিউট কিউট গিফটগুলো আমি বানিয়েছি, ওগুলোকেও আমি রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে। আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী সাজিও। এই যে আমার স্যান্টাটাকেও কিন্তু তার ঘরের সামনে দাঁড় করিয়ে দিলাম। এই যে স্নোম্যানটাও আমি দাঁড় করিয়ে দিচ্ছি। এই যে আর একটা স্নোম্যান কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম, ওটাও আমি লাগিয়ে নিলাম। এই স্নোম্যানটা যে হাতগুলো দেখছো, এই হাতগুলো কিন্তু আমি তুলসী গাছের আর কি শুকনো ডাল দিয়ে বানিয়েছি। এত সরু ডাল তো আমি কোথাও খুঁজে পাইনি। তারপরে দেখলাম তুলসী গাছে শুকিয়ে যাওয়া ডালগুলো, ওটাকেই আমি এনে কেটে কেটে লাগিয়েছি। ঠিক করেছি কিনা জানি না, আমার মনে হলো ওই ডালটা একটু সরু, এই জন্য আমি লাগালাম। এই দেখো, আমার স্যান্টার ঘর কিন্তু একেবারে তৈরি। লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এরপরে আমি কি বানাবো সেটাও আমাকে সাজেস্ট করো। আমি চেষ্টা করব যাতে তোমাদের মন মতো অনুযায়ী কাজ করতে পারি। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই জানিও। আমারও জানতে ইচ্ছা করে যে আমার ভিডিও কারা কারা দেখে, কোথাকার লোকজন দেখে। আর তোমরা আমার ভিডিও খালি দেখো, একটু লাইকও করো না, একটু কমেন্টও করো না। এভাবে করলে কিভাবে হবে বলো তো? একটু লাইক কমেন্ট করলে তো আমারও উৎসাহ বাড়ে বলো, নতুন ভিডিও বানানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। অন্যান্য কত ভিডিওতে তো লাইক কমেন্ট সব করো তোমরা, কিন্তু আমার ভিডিওতেই কেউ লাইক করে না, কেউ কমেন্ট করো না। যাই হোক, আজকে আমার এই ক্রিসমাস ডে স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, স্পেশাল দিনটা খুব ভালো করে কাটাও। ধন্যবাদ।